স্পিন বলতে কি বোঝায় সেটা নিয়ে একটু ডিসকাস করা হবে, এবং এটা কিভাবে এক্সপেরিমেন্টালি ডিটেক্টেড হয়েছিল, এক্সপেরিমেন্টালি কিভাবে এটাকে মেজার করা হয়েছিল, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। ইলেকট্রন স্পিন স্টার গার্ডেজ এক্সপেরিমেন্ট। তো অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, বেসিক্যালি যেটা ডেভেলপ হয়েছে সাবসিকুয়েন্টলি বাই সোমারফেল্ড, সোমারফেল্ড মডেল নামেই এটা পরিচিত মোটামুটি ভাবে। তো এই সোমারফেল্ড মডেল ধরেই বলি বা শ্রডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্স ধরেই বলি, আমরা দেখেছি যে ডেল এল ইকালস টু প্লাস মাইনাস ওয়ান এর জন্য জাস্ট একটাই লাইন পাওয়া যাবে। সিঙ্গেল স্পেকট্রাল লাইন ইজ এক্সপেক্টেড ফর ডেল এল ইকালস টু প্লাস মাইনাস ওয়ান ট্রানজিশনস ইন অ্যালকালি অ্যাটমস লাইক সে সোডিয়াম, পটাশিয়াম এটসেট্রা। আমরা যদি সোডিয়াম বা পটাশিয়ামে এইরকম ধরনের একটা সে পি টু এস ট্রানজিশনের কথা কনসিডার করি, ধরো থ্রি পি টু থ্রি এস ট্রানজিশনের কথা কনসিডার করছি সোডিয়ামে, তাহলে কতগুলো লাইন পাওয়া উচিত? আমাদের বেসিক্যালি একটাই লাইন পাওয়া উচিত। কেন? এটাকে একটু এক্সপ্লেন করা যাক। আমরা শ্রডিঞ্জার ইকুয়েশন থেকে কি দেখে এসেছিলাম? শ্রডিঞ্জার ইকুয়েশন থেকে দেখেছিলাম যে এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন তার উপরে ডিপেন্ড করে, যদি হাইড্রোজেন অ্যাটমের কথা বলি। ঠিক আছে? একই জিনিস আমরা মানে এই জিনিসটা শ্রডিঞ্জার ইকুয়েশন থেকেও দেখেছি, এই জিনিসটা আমরা সোমারফেল্ড মডেলেও দেখেছি, আর এইটা আমরা বোর মডেলেও দেখে এসেছি। হ্যাঁ, যদি হাইড্রোজেন অ্যাটমের কথা কনসিডার করি, তাহলে এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন তার উপরেই ডিপেন্ড করে। এখন হোয়াট হ্যাপেন্স ইফ উই কনসিডার অ্যান অ্যালকালি অ্যাটম লাইক সোডিয়াম অর পটাশিয়াম? সোডিয়াম বা পটাশিয়াম এইগুলো হাইড্রোজেন লাইক অ্যাটম, এগুলো হাইড্রোজেন লাইক অ্যাটম, তাই না? তার মানে কি এদের বাইরের শেলে একটা ইলেকট্রন রয়েছে, কিন্তু ভিতরে তো আরো কিছু ইলেকট্রন রয়েছে যেগুলোকে আমরা কোর ইলেকট্রন বলে থাকি, কোর ইলেকট্রন বলে থাকি। হ্যাঁ, তাহলে এই বাইরের শেলে যে ইলেকট্রনটা রয়েছে সেইটা কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াস দ্বারাই অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করছে তাই নয়, তার পাশাপাশি যে কোর ইলেকট্রন গুলো রয়েছে সেইগুলো দ্বারা একটা রিপালসিভ ফোর্স ফিল করছে। ক্লিয়ার কি বললাম? যে যদি আমরা সোডিয়াম বা পটাশিয়ামের ভ্যালেন্স ইলেকট্রনটার মোশনটাকে দেখি, দ্যাট ইজ নট অনলি affected by the force due to the nucleus, but it is also affected by the force due to the core electrons. সোডিয়ামের ভিতরে যে 10টা ইলেকট্রন রয়েছে, সেই 10টা ইলেকট্রন কিন্তু বাইরে ভ্যালেন্স ইলেকট্রনটার উপর একটা রিপালসিভ ফোর্স এক্সার্ট করছে। কাজেই যখন আমরা এরকম হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা কনসিডার করছি, ফোর্স থিওরি সোমারফিল্ড মডেল দিয়ে বলো বা শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্স থেকে বলো, এটা দেখানো যায় যে শুধুমাত্র এনার্জিটা এন দ্বারা ডিটারমাইন্ড হয় তা নয়, তার পাশাপাশি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল এইটা দ্বারাও ডিটারমাইন্ড হয়। অর্থাৎ এন এবং এল এই দুটো কোয়ান্টাম নাম্বারই হাইড্রোজেন লাইক অ্যাটম বা অ্যালকালি অ্যাটমস এর এনার্জি লেভেলকে ডিসাইড করে। সেই জন্য থ্রি পি এই লেভেলের এনার্জি একরকম, আর থ্রি এস এই লেভেলের এনার্জি আরেক রকম। তাহলে আমরা যদি জিনিসটাকে এখানে দেখাই, মোস্ট লাইকলি এখানে রয়েছে এই যে থ্রি এস এই লেভেলের এনার্জি একটা কিছু, আর থ্রি পি এই লেভেলের এনার্জি আরো একটা কিছু। এখন পি লেভেলের এল ভ্যালু কত? ওয়ান। এস লেভেলের এল ভ্যালু হচ্ছে জিরো। কাজে পি টু এস এই ট্রানজিশনটা পসিবল। এই ট্রানজিশনের করেসপন্ডিং এই ট্রানজিশনের করেসপন্ডিং এই যে তোমার এল চেঞ্জ, এল ভ্যালু কতটা চেঞ্জ হচ্ছে সেটা এরকম কি প্লাস মাইনাস ওয়ান। তো আমরা যদি এই ট্রানজিশনটাকে সোমারফেল্ড মডেল দিয়ে এক্সপ্লেন করি, তাহলে দেখবো যে একটাই লাইন রয়েছে, থ্রি পি থেকে থ্রি এস একটাই ট্রানজিশন হওয়া সম্ভব, একটা পার্টিকুলার ওয়েভলেন্থই পাওয়া সম্ভব এই ট্রানজিশনের করেসপন্ডিং। সেটাই বলা হয়েছে যে সিঙ্গেল স্পেকট্রাল লাইন ইজ এক্সপেক্টেড ফর ডেল এল ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান ট্রানজিশনস ইন দি অ্যালকালি অ্যাটমস। ওকে, হাউএভার যদি আমরা একটা হাই রিজলিউশন স্পেকট্রোমিটারে এই ট্রানজিশনটাকে দেখি, সেটাকে আমি স্কিমেটিক্যালি এইভাবে বোঝানোর চেষ্টা করেছি যে তুমি এই লাইনটাকে বেসিক্যালি একটা হাই রিজলিউশন স্পেকট্রোমিটারে দেখছো, তাহলে দেখবে যে এর মধ্যে কিন্তু ডাবলেট স্ট্রাকচার রয়েছে, একটা লাইন নয়, রেদার দুটো লাইন রয়েছে। থ্রি পি থেকে থ্রি এস এই ট্রানজিশনে কিন্তু ডাবলেট স্ট্রাকচার রয়েছে, দুটো লাইনস রয়েছে। ওকে, সেটাই বলা হয়েছে ইন প্র্যাকটিস ডাবলেট স্ট্রাকচার ইজ অবজার্ভ, যেগুলোকে আমরা সাধারণভাবে ডি ওয়ান লাইন আর ডি টু লাইনস বলে থাকি। ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট সোডিয়াম ডি ওয়ান অ্যান্ড ডি টু লাইনস, রাইট? সোডিয়াম ডি ওয়ান লাইন, সোডিয়াম ডি টু লাইন শুনেছো কি? সোডিয়াম ডি ওয়ান লাইন, ডি টু লাইন।
তোমাদের এটা ছিল না স্পেকট্রোমিটারে এ করো, গ্রেটিং স্পেকট্রোমিটার দিয়ে রিজলভ করা, ডি লাইন্স রিজলভ করা। এইটা বোধহয় তোমাদের প্র্যাকটিক্যালি ছিল না, না তোমরা শুধু সাইন থিটা ল্যাম্ডা গ্রাফ করেছো সেমিস্টার টুতে। কেউ একটু কিছু বলো, রেসপন্ড করো। আমি হ্যাঁ পুরোপুরি না। হ্যাঁ, মানে পাওয়ার পয়েন্টে করালে যেটা সমস্যা হয়, আমি মানে কিচ্ছু দেখতে পাই না তোমাদের, কোনো এই দেখা যায় না আর কি। কলে আছি কিনা সেটাও বোঝা যায় না আনলেস ইউ রেসপন্ড। তোমাদের সেমিস্টার টুতে বোধহয় ওই সাইন থিটা ল্যাম্ডা গ্রাফ ছিল, ডি 1 ডি 2 কি ছিল আমার মনে পড়ছে না, গ্রেটিং দিয়ে রিজলভ করা, গ্রেটিং দিয়ে রিজলভ করা ছিল না? হ্যাঁ তো ছিল গ্রেটিং দিয়ে রেজাল্ট। রিজলভ করা ছিল, সোডিয়াম ডি লাইন্স রিজলভ করা। যাই গ্রেটিং হোক, এর একটা এক্সপেরিমেন্ট করেছি গ্রেটিং এর ওটা। এক্সপেরিমেন্ট ছিল, সেইটা সাইন থিটা ল্যাম্ডা ছিল আমার যতদূর মনে হ্যাঁ হচ্ছে। তোমাদের হ্যাঁ সাইন থিটা ল্যাম্ডা ছিল যতদূর মনে আছে, তোমাদের ডি 1 ডি 2 ছিল না। এটা কিন্তু পুরানো কারিকুলামে ছিল, আই মিন যারা এই থার্ড ইয়ার বেরিয়ে গেল এরা থার্ড ইয়ারই প্র্যাকটিক্যালটা করতো। একটা গ্রেটিং দিয়ে সোডিয়াম ডি লাইন্স, তোমরা যে ল্যাবে তোমার ওই সোডিয়াম ভেপার ল্যাম্পটা ইউজ করো, সেইটাকে যদি একটা গ্রেটিং দিয়ে অবজার্ভ করো, দেখবে যে তোমার মোটামুটি ভাবে থার্ড অর্ডার বা থার্ড অর্ডারে গেলেই পাওয়া যায় 300 লাইন্স পার মিলিমিটার গ্রেটিং হলে। থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডারে গেলে তোমার একটা লাইন, যেটা আমরা সেকেন্ড অর্ডারে যেখানে একটা স্পেকট্রা দেখছি, আমি যখন থার্ড অর্ডারে যাব সেখানে দেখবো দুটো মানে ওই স্পেকট্রাটা স্প্লিট করে গেছে, হ্যাঁ রিজলভ হয়ে গেছে। একটাকে ডি 1 লাইন বলা হয় আর একটাকে ডি 2 লাইন বলা হয়। একটার ওয়েভলেন্থ হচ্ছে 5890 অ্যাংস্ট্রম আর একটা ওয়েভলেন্থ হচ্ছে 5896 অ্যাংস্ট্রম। কাজে বুঝতে পারছো যে যদি রিজলভিং পাওয়ারটা আমরা বাড়াই, হ্যাঁ এই যে তোমার ট্রানজিশন পি টু এস ট্রানজিশন, সেটা এইরকম ধরনের ডাবলেট স্ট্রাকচারকে শো করে। তাহলে সেই জিনিসটা আমরা এই কোয়ান্টাম থিওরি, আই মিন সোমারফেল্ড মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারছি না। ইট ক্যান নাইদার বি এক্সপ্লেনড বাই দি সোমারফেল্ড মডেল নর ইট ক্যান বি এক্সপ্লেনড উইথ দি শ্রোডিঙ্গার কোয়ান্টাম মেকানিক্স। কোনোটা দিয়ে এ করা যায় না, যদিও শ্রোডিঙ্গার কোয়ান্টাম মেকানিক্স অনেক পরে এসেছে, তার আগেই কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করেছিল। হ্যাঁ, শ্রোডিঙ্গার ইকুয়েশন 1925 এর পরে এই প্রবলেমটা কিন্তু তার অনেক আগেই অ্যারাইজ করেছিল। স্পেকট্রোমিটারে লোকজন এই পি টু থ্রি এস সোডিয়ামের এই যে ট্রানজিশনটা সেখানে ডাবল স্ট্রাকচার আছে সেটাকে আগেই ডিটেক্ট করেছিল। তো ন্যাচারালি সেটাকে সোমারফিল্ড মডেল দিয়ে তাহলে ফিট করা যাচ্ছিল না। তো সেই সময় এই ইউলেনবেক এন্ড গোল্ডস্মিথ এরা এই একটা অ্যানাদার অ্যাঙ্গুলার মোমেন্টাম এর কনসেপ্টকে ইন্ট্রোডিউস করেছিলেন, যে ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের পাশাপাশি এদের একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও থাকতে পারে। খেয়াল করে দেখো, এইটা কিন্তু তোমার আইডিয়াটা উইদাউট এনি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডিউসড হয়েছিল। And Uhlenbeck and Goldsmith introduced this concept. They introduced the concept of another angular momentum associated with the electron in addition to the orbital angular momentum, যেটাকে আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে থাকি। হ্যাঁ, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইউলেনবেক এন্ড গোল্ডস্মিথ ইলেকট্রনের দু ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এর পাশাপাশি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই যে কনসেপ্ট অফ স্পিন মোশন, সেটা কিন্তু পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল একটা আইডিয়া। স্পিনিং মোশনের আইডিয়াটা পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল, যেটাকে আমরা মানে যেটা কোনো ক্লাসিক্যাল অ্যানালজি নেই। আমরা আর্থের স্পিনের সাথে কিন্তু একটা ইলেকট্রনের স্পিন এটাকে কম্পেয়ার করতে পারি না। হ্যাঁ, আর্থের আমরা জানি যে ডিউরিনাল মোশন রয়েছে, আর্থটা তার নিজের অ্যাক্সিসের চারদিকে ঘুরছে, এই আইডিয়াটা আমরা বলতেই পারি। কিন্তু একটা ইলেকট্রনের স্পিন রয়েছে, এই আইডিয়াটা আমরা এরকম ক্লাসিক্যাল অ্যানালজি দিয়ে এক্সপ্লেন করতে পারি না। কেন বলতে পারবে? কেন বলতে পারবে? একটা আর্থের ক্ষেত্রে স্পিন মোশনটা আমরা বুঝতে পারছি, স্পিনিং মোশনটা কি সেটা বুঝতে পারছি, কিন্তু একটা ইলেকট্রনের ক্ষেত্রে স্পিনিং মোশন কি সেটার ক্লাসিক্যাল কোন রকম অ্যানালজি নেই, বা এটা পিওরলি একটা কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট। এটা কেন বলা হচ্ছে খেয়াল করে দেখো, ক্লাসিক্যালি যদি বোঝাতে হয় স্পিন মোশনটাকে, তাহলে ইউ নিড টু হ্যাভ এ বডি ফিক্সড অ্যাক্সিস। হ্যাঁ, তোমার একটা বডি ফিক্সড অ্যাক্সিস দরকার। ধরো একটা তোমার ম্যাক্রোস্কোপিক অবজেক্ট রয়েছে, একটা ধরো সে ফুটবল রয়েছে। হ্যাঁ, ফুটবলের তুমি একটা স্পিন মোশনকে ডেসক্রাইব করতে পারো, বিকজ ফুটবলটা লার্জ একটা অবজেক্ট, তার মধ্যে দিয়ে একটা আমরা একটা বডি ফিক্সড অ্যাক্সিসের কথা ভাবতে পারি।
কিন্তু যখনই আমি এরকম ইলেকট্রন প্রোটন এরকম মাইনিউট পার্টিকেলের কথায় চলে যাচ্ছি, এক্ষেত্রে এরকম ধরনের কোনো বডি ফিক্সড অ্যাক্সিসের আইডিয়াই নেই। কাজেই এখানে এই সাবঅ্যাটমিক পার্টিকেল গুলোর ক্ষেত্রে যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন মোশন, দ্যাট ইজ পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল একটা আইডিয়া, and it was later established quantum mechanically by Dirac. PAM Dirac নাম শুনেছো নিশ্চয়ই। PAM Dirac রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এই স্পিন মোশনটা থিওরিটিক্যালি করেছিলেন, স্টাডি করেছিলেন। শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমরা দেখে এসেছি যে স্পিনের কোনো রকম কনসেপ্ট নেই, পরবর্তীকালে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স করে স্পিনের আইডিয়াটাকে ফিট করা হয়েছিল, and that was done by Dirac. Spin of the electron is an intrinsic property. হ্যাঁ, ইলেকট্রনের যে স্পিনটা সেটা কিন্তু intrinsic property, unlike the orbital angular momentum. Can you explain this statement? Spin of an electron is an intrinsic property, unlike the orbital angular momentum. এখানে যে কথাটা বললাম এটাকে একটু এক্সপ্লেন করতে পারবে, কি বলতে চাওয়া হচ্ছে এখানে? কেউ? ইন্ট্রিনসিক প্রপার্টি মানে কি বলতে চাইছি? হোয়াট ইজ মিন বাই ইন্ট্রিনসিক প্রপার্টি? যে কেউ একজন রেসপন্ড করো, ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে কি বোঝো? আর এইরকম ধরনের কোন ইন্ট্রিনসিক প্রপার্টির নাম বলতে পারবে? এরকম কোন ইন্ট্রিনসিক প্রপার্টি ইলেকট্রনের, ফর এক্সাম্পল? কি কিছু বলো, কেউ কেউ কিছু বলো। মানে স্পিনটা অরবিটাল মোশনের উপর ডিপেন্ড করে না? অরবিটাল মোশন একটা প্রপার্টি, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা প্রপার্টি, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আরেকটা প্রপার্টি। একটা আরেকটার উপর ডিপেন্ড করে না, সেটা তো বটেই, কিন্তু আমি বলছি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু, ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু ইন্ট্রিনসিক প্রপার্টি নয়, বাট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইলেকট্রনের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। এই কথাটার মানে হচ্ছে, হ্যাঁ বলো 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 বলো। শুধুমাত্র ডিরেকশনের উপর ডিপেন্ড করে, মানে ভ্যালুটা ডিরেকশনটা ডিফারেন্ট হওয়ার জন্য। না, একটু ভালো করে ভেবে দেখো, ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে কি বোঝো? আগে এই কথাটার মানে বলো, কেউ একজন বলো ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে কি বোঝো? ইলেকট্রনের আর একটা কোনো ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে পারবে? ইলেকট্রনের এইরকম আর একটা কোনো ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে পারবে? ম্যাগনেটিক মোমেন্ট, কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক মোমেন্ট মানে এমএল, এমএল ভ্যালু বলছো? হ্যাঁ, না না, একেবারে না। আর কেউ? হ্যাঁ বলো বলো, সৌমিকা বলো। চার্জ, হ্যাঁ, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রিক চার্জ, এইটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, একদমই তাই। ইলেকট্রনের চার্জটা ইন্ট্রিনসিক প্রপার্টি, ঠিকই তো। তার কারণ ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে বোঝায় যে এটা ইটসেলফ সিস্টেমটার মধ্যে রয়েছে, সিস্টেমটা যেখানেই থাক না কেন, যে অবস্থাতেই থাক না কেন, এই প্রপার্টিটা একই রকম হবে। অর্থাৎ ইলেকট্রনটা তোমার ফ্রি ইলেকট্রনের কথা কনসিডার করো, বা তোমার হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটা ঘুরছে তার কথা কনসিডার করো, বা তোমার সে সোডিয়াম অ্যাটমে যে ইলেকট্রনটা রয়েছে বা ইলেকট্রন গুলো রয়েছে তাদের কথা কনসিডার করো, সববারই চার্জ হচ্ছে মাইনাসই, সববার চার্জ হচ্ছে মাইনাসই। এবার ক্লিয়ার হয়েছে ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে কি বলতে চাইছি? স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাও ঠিক তাই, ইলেকট্রনটা ফ্রি থাকুক, ইলেকট্রনটা তোমার হাইড্রোজেন অ্যাটমের মধ্যে থাকুক বা ইলেকট্রনটা সোডিয়ামে থাকুক, এর যে অ্যাঙ্গুলার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কিন্তু h+2। এই সেন্সে এটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। হোয়াই ইজ নট অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি? Orbital angular momentum, why is not orbital angular momentum not an intrinsic property? কেউ বলো, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেন ইন্ট্রিনসিক প্রপার্টি নয়? তার ম্যাগনেটিক ফিল্ডে ওটা চেঞ্জ হয়ে যায়, মানে না, I am not talking about the magnetic field at all. Orbital angular momentum is there even in absence of
magnetic field when the system is in bound state. সিস্টেমটা যদি বাউন্ড স্টেটে থাকে তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, একটা সেন্ট্রাল ফোর্স ফিল্ডের মধ্যে মুভ করছে একটা পার্টিকেল, তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড থাক বা না থাক, ইট ডাজ নট ম্যাটার। কিন্তু ইন্ট্রিনসিক প্রপার্টি নয়। কেন নয়? তার কারণ ইলেকট্রনটার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা অনেক কিছু হতে পারে, সেটা ডিপেন্ড করছে যে তোমার বাউন্ড স্টেটটা কি তার উপর। খেয়াল করে দেখো, ইলেকট্রনটা যদি তোমার পি স্টেটে থাকে তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যা, যদি এটা ডি স্টেটে থাকে বা এফ স্টেটে থাকে তাহলে কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা আলাদা। অন দি আদার হ্যান্ড, স্পিনের যে কথাটা বলতে চাইছি, ইলেকট্রনটা পি স্টেটে থাক বা ডি স্টেটে থাক বা এফ স্টেটে থাক, ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু এইচ ক্রস বাই টুই হবে। হ্যাঁ, সেই জন্যই আমি বললাম যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি আনলাইক দি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু তোমার স্টেট ডিপেন্ডেন্ট, হ্যাঁ, কিরকম স্টেটে আছে তার উপরে ডিপেন্ড করছে। একটা ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে যেমন কোনো রকম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই, একটা ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা জিরো, বাট এর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা আছে, সেটা এইচ ক্রস বাই টু। ক্লিয়ার? ওকে, যাই হোক, অনেকগুলো কথা বললাম, প্রত্যেকটা কথাই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এবং তোমাদের নলেজ এটা ছিল না সেটা দেখে আমি একটু অবাকই হলাম। নেক্সট, এটা নিয়ে আমরা কন্টিনিউ করি। যেটা বলছিলাম যে তোমার এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এস ইকালস টু হাফ, কাজে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা হচ্ছে এই এস ইন্টু এইচ ক্রস, হ্যাঁ, মানে এইচ ক্রস বাই টু, এইচ ক্রস বাই টু। যদি আমরা প্রপারলি ডাইমেনশন ইউজ করে বলি তাহলে হবে এইচ ক্রস বাই টু। আচ্ছা, এবার ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা অরবিটাল মোশনের করেসপন্ডিং দেখেছি অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্ট থাকে, অরবিটাল মোশনের করেসপন্ডিং আমরা দেখেছি ম্যাগনেটিক মোমেন্ট থাকে। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তার করেসপন্ডিংও অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এটার তো আর কোনো রকম ক্লাসিক্যাল অ্যানালজি নেই। খেয়াল করে দেখো, আমরা যখন অরবিটাল মোশনের করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করেছিলাম, আমরা বেসিক্যালি জাইরোম্যাগনেটিক রেশিওটা ক্যালকুলেট করেছি। রাইট? জাইরোম্যাগনেটিক রেশিওটা কত ছিল আমাদের? অরবিটাল মোশনের কথা যদি কনসিডার করো, অরবিটাল মোশনের সময় জাইরোম্যাগনেটিক রেশিওটা কত ছিল? বলো সরাট, কত ছিল জাইরোম্যাগনেটিক রেশিও corresponding to orbital motion of the electron? সমগ্র কত ছিল অরবিটাল মোশনের করেসপন্ডিং জাইরোম্যাগনেটিক রেশিও? হোয়াট ইজ মিন বাই জাইরোম্যাগনেটিক রেশিও? ঐতিহ্য আছো? স্যার E/2m। E/2m, জাইরোম্যাগনেটিক রেশিও বলতে কি বোঝায়? ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোন একটা চার্জ পার্টিকেলের ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টামের রেশিওটাকে বেসিক্যালি আমরা জাইরোম্যাগনেটিক রেশিও বলে থাকি। তো ইলেকট্রনের অরবিটাল মোশনের কথা যদি কনসিডার করো তাহলে ভ্যালুটা কত হয়? তাহলে ভ্যালুটা হয় E/2m। এখন এইটা আমরা কিন্তু একটা ক্লাসিক্যাল অ্যানালজি দিয়ে দেখিয়েছিলাম। হ্যাঁ, ক্লাসিক্যাল অ্যানালজি দিয়ে দেখিয়েছিলাম যে মিউএল বাই পিএল সমান E/2m। এখন এইখানে আমরা তো বললাম যে ইলেকট্রনিক স্পিনের কথা যখন বলছি, এখানে কিন্তু কোনো রকম ক্লাসিক্যাল অ্যানালজি নেই। সেই জন্য কি করা হলো, মিউএস বাই পিএস এইটাকে নেওয়া হলো কেমন ভাবে? E/2m, বাট ইট ইজ মাল্টিপ্লাইড বাই সাম ফ্যাক্টর জিএস। E/2m এর সাথে প্রপোর্শনাল, হ্যাঁ, এরকম ভাবে নেওয়া হলো আর কি, মাল্টিপ্লাইড বাই সাম ফ্যাক্টর জিএস। আমরা পরে দেখবো এটাকে বেসিক্যালি জি ফ্যাক্টর বলা হয়। পরে আমরা যখন এটা নিয়ে আরেকটু এগোবো সেখানে এইটার নামটাকে একটু রিফ্রেম করব। হ্যাঁ, এটাকে আরেকটু ভদ্র ভাষায় বলা হয় ল্যান্ডে জি ফ্যাক্টর। হ্যাঁ, পরে যখন আসবো আমি সেখানে এটা নিয়ে ডিসকাস করবো। ফর দি টাইম বিং যেটা বললাম যে ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন মোশন, তার করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তো এক্ষেত্রে এই যে জাইরোম্যাগনেটিক রেশিও ইউএস বাই পিএস, এইটা সাম ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই E/2m। তো তাহলে আমরা মিউএসটাকে কত লিখতে পারি? মিউএসটাকে লিখতে পারি অ্যাজ E/2m। এই যে ডান দিকে যে টার্মটা রয়েছে সেটাকে পিএস দিয়ে মাল্টিপ্লাই করে দাও।
এবার এটা দেখা যায় এক্সপেরিমেন্টালি, এটা মেজার করা হয়েছে যে জিএস ভ্যালুটা 2, হ্যাঁ 2 এর কাছাকাছি। জিএস ভ্যালুটা হয় 2, তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেট করতে, জিএস ভ্যালুটা 2 আর পিএস কত আমরা দেখলাম, পিএস সমান এস ইন্টু এইচ ক্রস। এস ইন্টু এইচ ক্রস মানে কি, বেসিক্যালি এইচ ক্রস বাই 2, এইচ ক্রস বাই 2। তাহলে এগুলোকে যদি সব হিসাবের মধ্যে নাও তাহলে দেখতে পাবে জিনিসটা ইএইচ ক্রস বাই 2m এইটার সাথে সমান, যেটা কিনা ইকুয়াল টু দি বোর ম্যাগনেটন। এটা বোর ম্যাগনেটনের সাথে সমান। আর এখান থেকে পরিষ্কার যে ডিউ টু স্পিন motion of the electron, there is an intrinsic magnetic moment, and this magnetic moment is same as that of the Bohr magneton. The intrinsic magnetic moment টা Bohr magneton-এর সাথে সমান। Okay, next, space quantization of PS। এই আমরা যেমন পিএল এর স্পেস কোয়ান্টাইজেশন করেছিলাম, হ্যাঁ যেহেতু তোমার দেখতে পাচ্ছ পিএল স্পেস কোয়ান্টাইজেশনের আইডিয়াটা কি ছিল, যে তোমার একটা মোশন রয়েছে, অরবিটাল মোশন রয়েছে ফর এক্সাম্পল, তার করেসপন্ডিং কি একটা ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। কাজেই যদি সিস্টেমটার উপর একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ওরিয়েন্টেশন হবে, দি ফ্যাক্ট ইজ দ্যাট এই ওরিয়েন্টেশনটা ডিসক্রিট। এইটাই একমাত্র তফাৎ। কিন্তু আদারওয়াইজ যদি তুমি ক্লাসিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখতে, কোন একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, তাহলে তো তার ওরিয়েন্টেশন হবেই। ক্লাসিক্যালি আমরা দেখেছিলাম ওরিয়েন্টেশনটা কন্টিনিউয়াস, বাট কোয়ান্টাম মেকানিক্যালি আমরা দেখলাম যে ওরিয়েন্টেশনটা ডিসক্রিট। স্পেস কোয়ান্টাইজেশনের আইডিয়াটা সেইখান থেকেই এসেছে। এখন এই জিনিসটা আমরা এই স্পিন মোশনের জন্যও বলতে পারি, যেহেতু এখানে তোমার একটা অ্যাডিশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তার করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। কাজে এখানেও যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো, nothing to be surprised that there will be some orientation of this magnetic moment। এই ম্যাগনেটিক মোমেন্টটা তারপর একটা ওরিয়েন্টেশন হবে। এই যে স্পেস কোয়ান্টাইজেশন, দ্যাট ইজ ডিসক্রাইবড ইন টার্মস অফ দি কোয়ান্টাম নাম্বার এমএস। হ্যাঁ, এটাকে আমরা ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার বলতে পারি। আগে যেমন আমরা এমএল এর কথা বলেছিলাম, এখানে আমরা এমএস এইটার কথা বলতে পারি। এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্যাট করেসপন্ডস টু দ্য স্পিন। আগের যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলা হয়েছিল দ্যাট করেসপন্ডস টু দি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। তো দিস ইজ দি রুল। স্পেস কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে এটা, এস cos থিটা এস ইকুয়ালস টু ms ইনটু h ক্রস। এস cos থিটা এস ইকুয়ালস টু ms ইনটু h ক্রস। ওকে, so there are only two possible orientations in this case, unlike the অরবিটাল মোশন। হ্যাঁ, অরবিটাল মোশনের মতো কিন্তু নয়, এখানে কিন্তু জাস্ট দুটো পসিবল ওরিয়েন্টেশন, একটা হচ্ছে প্যারালাল, একটা প্যারালাল ওরিয়েন্টেশন, আর একটা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন। অর্থাৎ এই এমএস এর যে ভ্যালুটা, এই এমএস এর ভ্যালুটা প্লাস মাইনাস হাফ, এইরকম দুটো পসিবিলিটি। হ্যাঁ, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। প্যারালাল ওরিয়েন্টেশন হতে পারে অথবা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন হতে পারে। অ্যাকর্ডিংলি এই এমএস ভ্যালুটা প্লাস মাইনাস হাফ তার সাথে সমান। এখানে যেমনটা দেখানো হয়েছে, বিটা ধরো তোমার এই উপরের দিকে আছে, তাহলে মিউএসটা এইরকম হতে পারে, বি এর সাথে প্যারালাল হতে পারে, অথবা মিউএসটা এর সাথে অ্যান্টি প্যারালাল হতে পারে। এই ঠিক আছে, এটাই হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন অফ পিএস। আচ্ছা একটু বলো তো, এখানে যদি তোমার মিউএসটা আপওয়ার্ড ডিরেকশনে হয়, তাহলে করেসপন্ডিং যে পিএস বা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা কোন দিকে থাকবে? পিএস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটা কোন ডিরেকশনে থাকবে যদি আমরা প্যারালাল ওরিয়েন্টেশনের কথা কনসিডার করি? বলো, কেউ একজন বলো। যদি আমরা প্যারালাল ওরিয়েন্টেশনের কথা কনসিডার করি, ধরো বি ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্টটা প্যারালালি ওরিয়েন্টেড, তাহলে পিএস এই ভ্যালুটা কত? পিএস ভ্যালুটা কোন ডিরেকশনে থাকবে? পিএসটা কোন ডিরেকশনে থাকবে, প্যারালাল না অ্যান্টি প্যারালাল? বিকজ ইলেকট্রন হ্যাজ নেগেটিভ চার্জ, কাজে মিউ এসটা যেই দিকে, পিএসটা কোন দিকে? পিএসটা তার অপোজিট ডিরেকশনে। তাহলে মিউ এসটা যদি বি এর সাথে প্যারালাল হয়, পিএসটা কিন্তু অ্যান্টি প্যারালাল হবে। আর একইভাবে যদি মিউ এসটা তোমার অ্যান্টি প্যারালাল হয় রিলেটিভ টু বি, তাহলে পিএসটা বি এর রেসপেক্টে প্যারালালি ওরিয়েন্টেড হবে।
হ্যাঁ, এটাই তোমার ইন্ট্রোডাক্টরি লেভেলে যেটুকু বলার ছিল রিগার্ডিং দি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার আমরা একটা এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাস করব। এটা ফিজিক্সের ওয়ান অফ দি ল্যান্ডমার্ক এক্সপেরিমেন্টস হিসেবে কনসিডার করা হয়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট। ইট ইজ নেমড আফটার দি ডেভেলপার স্টার্ন গার্লেচ। স্টার্ন গার্লেচ এক্সপেরিমেন্ট নামে পরিচিত। মোটিভেশনটা কি ছিল? দি মোটিভেশন অফ দি এক্সপেরিমেন্ট ওয়াজ টু ডেমনস্ট্রেট দি এক্সিস্টেন্স অফ স্পেস কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামে যে স্পেস কোয়ান্টাইজেশনটা হয় সেই জিনিসটাকে ডেমনস্ট্রেট করা। স্পেসে স্পেসে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা অরবিটাল মোশনই হোক বা স্পিন মোশনই হোক, সেটা যে তোমার ওরিয়েন্টেশনটা কোয়ান্টাইজড, সেইটাকে ডেমনস্ট্রেট করাটাই উদ্দেশ্য ছিল। So in 1921, Stern suggested that the atomic magnetic moments could be measured by detecting the deflection of an atomic beam by an inhomogeneous magnetic field. একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা একটা অ্যাটমিক বিমকে ডিফ্লেক্ট করতে পারি। এই ডিফ্লেকশনটা মেজার করে অ্যাটমগুলোর সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্টটাকে মেজার করে ফেলা যায়। হ্যাঁ, এটাই বেসিক্যালি সেন্ট্রাল আইডিয়া। এটাই সেন্ট্রাল আইডিয়া। তোমার একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেই ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে একটা অ্যাটমিক বিমকে পাঠানো হলো। ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে একটা অ্যাটমিক বিমকে পাঠানো হলো। তো এই অ্যাটমিক বিমের সাথে যদি ম্যাগনেটিক মোমেন্ট থেকে থাকে, তাহলে ন্যাচারালি দে উইল বি ডিফ্লেক্টেড ডিউ টু দি ম্যাগনেটিক ফিল্ড। এই ডিফ্লেকশনটা মেজার করে আমরা এই অ্যাটমগুলোর সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্টটা কত, এইটাকে মেজার করে ফেলতে পারি। এটাই বেসিক আইডিয়া। So in 1928, Stern and Garlach they carried out the landmark experiment, which is named after them. এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা ছিল এইরকম। দে টুক সিলভার অ্যাটমস, দে টুক বিম অফ সিলভার অ্যাটমস। বুঝতেই পারছো এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। হ্যাঁ, ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটমিক বিম নেওয়া হয়েছে। জাস্ট অ্যাটম নেওয়া হয়েছে, ইলেকট্রিক্যালি নিউট্রাল বিম নেওয়া হয়েছে। সেই বিমটাকে পাস করানো হচ্ছে থ্রু এ রিজিয়ন অফ ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড। দে টুক এ বিম অফ নিউট্রাল সিলভার অ্যাটমস এন্ড লেট দেম পাস থ্রু এ রিজিয়ন অফ ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড। এখানে ধরো তোমার কোন একটা এই যে ওভেন রয়েছে, এখানে তোমার হিটেড সিলভার অ্যাটম তৈরি হচ্ছে। এখানে তোমার কিছু একটা তুমি সিলভার স্যাম্পেল রেখেছো, এবার হিট আপ করছো, এখান থেকে কি ইভাপোরেশন হচ্ছে, অ্যাটম গুলো তোমার বেরিয়ে আসছে। সেই অ্যাটম গুলো তোমার বিভিন্ন দিকে যাচ্ছে। আমরা বিম যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রপার স্লিট ইউজ করতে হবে। দেখো, যখন একটা এরকম স্লিট ইউজ করছি, জাস্ট একটা মাইনিউট ডাইভারজেন্সের অ্যাটম গুলো বেরিয়ে আসবে, অর্থাৎ আমরা একটা বিম পাবো। এরকম ভাবে একটা অ্যাটমিক বিম রাখা হলো। এরপর একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এই বিম গুলোকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাস করানো হচ্ছে। খেয়াল করে দেখো, স্কিমেটিক্যালি জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। এই যে এন পোলের শেপটাকে দেখো কেমন ভাবে চেঞ্জ করা রয়েছে। এটা মানে বোঝানো হচ্ছে যে এই রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ডটা নন ইউনিফর্ম। অর্থাৎ আমরা এই অ্যাটমিক বিম গুলোকে একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাস করাচ্ছি। অ্যাটমিক বিমটাকে আমরা একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাস করাচ্ছি। ওকে, সেটাই এখানে বলা হয়েছে। এবার তাতে করে কি হবে? তাতে করে আমরা দেখব যে এই বিমটা দুটো কম্পোনেন্টে স্প্লিট করে গেছে। দেখো, অ্যারোটা দিয়ে সেটা বোঝানো হয়েছে, বিমটা দুটো কম্পোনেন্টে স্প্লিট করে গেছে। আমরা যদি একটা স্ক্রিনকে রাখি, সে একটা ফ্লুorescent স্ক্রিনকে রাখি, তাহলে দেখবো যে তোমার এইরকম একটা জায়গাতে স্পট তৈরি হচ্ছে, এখানে একটা স্পট তৈরি হচ্ছে, আর সেখান থেকে কিছুটা দূরে আরেকটা স্পট তৈরি হচ্ছে। এইখানে বেসিক্যালি এই যে ছবিতে দেখানো হয়েছে, সেটা তোমার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখাচ্ছে। তাহলে এখান থেকে পরিষ্কার যে যখন আমরা এরকম নিউট্রাল সিলভার অ্যাটমিক বিমকে ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, এটা বেসিক্যালি দুটো কম্পোনেন্টে স্প্লিট করে যাচ্ছে। সেটাই বলা আছে, দি ডিফ্লেক্টেড বিমস হিট দ্য স্ক্রিন এন্ড প্রডিউস টু ব্রাইট স্পট। অ্যাকচুয়াল স্পটটা কি সেটা দেখো এই জায়গাটাতে দেখানো রয়েছে। এটা তোমার একদম অ্যাকচুয়াল প্যাটার্ন, কোন একটা পেপার থেকে নেওয়া। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যাটার্ন, যেটা স্ক্রিনের উপর দেখা যায়। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই জায়গাটাতে, এইখানটাতে তোমার ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম, আর এইখানটাতে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম।
হ্যাঁ, এদের মধ্যে যে সেপারেশন সেটাই কি বেসিক্যালি তোমার ডিফ্লেকশন। এই যে সেপারেশন এটাই বেসিক্যালি ডিফ্লেকশন, ডি বা ডেল্টা, আমি জানি না কিভাবে ডিনোট করা হয়েছে আমার পরের স্লাইডে। এইটাই হচ্ছে বেসিক্যালি ডিফ্লেকশন বিটুইন দি স্পটস। এখান থেকে যদি দেখো এই যে জিনিসটা, এটাই বেসিক্যালি ডিফ্লেকশন বিটুইন দি স্পটস। এখানে ছবিতে যেটা বোঝানো হয়েছে যে ওয়াই ডিরেকশন বরাবর বিমগুলোকে পাস করানো হচ্ছে। ওয়াই ডিরেকশন বরাবর এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা ওয়াই ডিরেকশন, যেদিক বরাবর বিমগুলো পাস করছে। ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডটা যে ডিরেকশন অ্যাপ্লাই করা হয়েছে, কাজেই তোমার এই বিমগুলো যে ডিফ্লেক্টেড হবে সেই ডিফ্লেকশনটা জেড অ্যাক্সিস বরাবর হবে। একটা পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর ডিফ্লেক্ট করবে, আর আরেকটা নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর ডিফ্লেক্ট করবে। এতদূর পর্যন্ত যেগুলো বললাম ক্লিয়ার হয়েছে? যাবো এর পরের পার্টে। দেখো থিওরিটাকে আমরা এবার এক্সপ্লেন করি, থিওরিটিক্যালি কিভাবে জিনিসটাকে ফিট করা যায়। আমরা এখানে বেসিক্যালি একটা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ফলো করব। হ্যাঁ, একটা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ফলো করবো। দেখবে বেসিক্যালি তোমার মোশনটাকে ক্লাসিক্যাল অ্যাপ্রোচেই স্টাডি করা রয়েছে, বাট শুধুমাত্র স্প্রিং বা ম্যাগনেটিক মোমেন্ট এগুলোকে কোয়ান্টাম মেকানিক্যালি ধরা আছে। The potential energy of the atomic magnetic moment mu j in a magnetic field applied in the z direction. mu j কথাটার মানে কি সেটা আমরা পরে বলবো। mu যেটা বেসিক্যালি টোটাল ম্যাগনেটিক মোমেন্টকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, মোটামুটি ভাবে এটা জেনে রাখো, ঠিক টোটাল ম্যাগনেটিক মোমেন্ট নয়, রাদার তোমার টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার অপোজিট ডিরেকশনে যে ম্যাগনেটিক মোমেন্ট সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। আমরা পরে দেখবো এটা। আমরা তো এখানে দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বললাম ইন জেনারেল। ইলেকট্রন গুলোর কি দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। কাজেই এই দুটো জিনিসকে আমরা ভেক্টোরিয়ালি অ্যাড করতে পারি, করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পেতে পারি। এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে পি জে এইরকম ভাবে ডিনোট করা হয়, যেখানে যেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। তো এই পিজের অপোজিট ডিরেকশনে পিজের করেসপন্ডিং যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা কিনা পিজের অপোজিট ডিরেকশনে ডিরেক্টেড, সেটাকেই মিউজে বলা হয়। হ্যাঁ, তো এই মিউজে এটা নিয়ে আমরা এখানে ক্যালকুলেশনটা করেছি, যদিও এটা নিয়ে পরে আমরা ডিটেলে আরো স্টাডি করবো ভেক্টর মডেলটার পরে। তো potential energy of the atomic magnetic moment in a magnetic field which is applied in z direction is given by this. হ্যাঁ, একদম ওই আগের মতো আর কি। তোমরা যখন নর্মাল জীবন এফেক্ট পড়েছো সেখানে যেমনটা আমরা দেখেছিলাম যে অ্যাটম গুলোর সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে মিউ এল। যদি বি ফিল্ডের মধ্যে বসানো হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কত হয়, মাইনাস মিউ এল ডট বি। এইখানে আমরা মিউ এল এর পরিবর্তে মিউ জে এর কথা বলছি, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কত, মাইনাস মিউ জে ডট বি। মিউ জে ডট বি এইটাকে যদি ইভ্যালুয়েট করা হয় তাহলে এইরকম হয়। কেন হয় সেটা পরে বোঝাবো আর কি। পরে ভেক্টর অ্যাটম মডেলটার পরে এটাকে বলা সম্ভব হবে। এই কোয়ান্টাম নাম্বারটাকে ইন্টারপ্রিট করে তবেই বলা সম্ভব হবে। এখানে দেখে রাখো জিনিসটাকে এইভাবে লেখা যায়, জি জে মিউ বি এম জে ইন্টু বি জেড। বিটা তোমার জেড অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করা হয়েছে পরিষ্কার। এম জে বলতে তোমার এই যে পি জে অ্যাঙ্গুলার মোমেন্টামটা বললাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বললাম, তার করেসপন্ডিং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, এটা অনেক সময় আমরা টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও বলে থাকি। মিউ বি এটার সাথে অলরেডি পরিচিত হয়েছে। মিউ বিটা হচ্ছে বোর ম্যাগনেটন। আর এখানে জি জে এই যে সিম্বলটা, এটাকে আমরা ল্যান্ডে জি ফ্যাক্টর বলি। হ্যাঁ, জি যেটাকে বেসিক্যালি ল্যান্ডে জি ফ্যাক্টর বলা হয়, যেটা আমরা পরে ডিফাইন করব বা পরে এটা নিয়ে ডিটেলে স্টাডি করব। দি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দি অ্যাটমস, এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ভি ভ্যালুটা তোমার নন ইউনিফর্ম। হ্যাঁ, ভিটা তো নন ইউনিফর্ম, কাজেই এই যে এনার্জিটা সেই এনার্জি রেডিয়েন্ট রয়েছে। ভিটা জেড অ্যাক্সিস বরাবর ভ্যারি করে, তাহলে আমরা ডেল ইউ ডেল জেড এইটা নন জিরো পাবো। ডেল ইউ ডেল জেড করলেই কি ফোর্সটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে দি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দি অ্যাটমস ইজ গিভেন বাই মাইনাস ডেল ইউ ডেল জেড। এখানে যদি সেটা ক্যালকুলেট করো দেখো জি মিউ বি এম এইগুলো সব কনস্ট্যান্ট, কি পড়ে রইলো ডেল বি ডেল জেড এইটা। বিকজ দি ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনহোমোজিনিয়াস, the atoms will be the atoms will experience a magnetic force. অ্যাটম গুলো একটা ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে। ওকে, তো এবার এই যে ক্যালকুলেশনটা এতক্ষণ পর্যন্ত যে ক্যালকুলেশনটা করলাম এটা মোটামুটি ভাবে কোয়ান্টাম থিওরি ধরে ক্যালকুলেশন করেছি। পরের যে ক্যালকুলেশনটা সেটা এন্টায়ারলি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ফলো করবো। সেই জন্যই বললাম যে থিওরিটা বেসিক্যালি একটা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। দেখো
বেসিক্যালি কি তোমার ইলেকট্রন গুলো তোমার সাম ডিস্টেন্স এইরকম একটা ফোর্স এক্সপেরিয়েন্স করছে। এবার ধরো এল লেন্থ তারা ট্রাভেল করেছে, হ্যাঁ, এই এল লেন্থ তারা ট্রাভেল করেছে, তাহলে কতটা ডিফ্লেকশন প্রডিউসড হবে, এর লেন্থ ট্রাভেল করেছে কতটা রিফ্লেকশন প্রডিউসড হবে। ধরে নাও এই ভিটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দি অ্যাটম। এই ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নটাতে ঢোকার আগে, ইলেকট্রন গুলোর ভেলোসিটিটা ছিল ভি। এবার এই রিজিয়নটাতে ঢুকেছে, সেই রিজিয়নে যখন ঢুকেছে তখন তারা একটা ফোর্স দ্বারা অ্যাক্টেড আপন হচ্ছে। কাজেই আমরা ডিফ্লেকশনটা ক্যালকুলেট করে ফেলতে পারি। ফোর্সটা আমরা জানি, অ্যাক্সিলারেশনটা কত হবে, অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স বাই মাস, এমটা হচ্ছে মাস অফ দি অ্যাটম। এখানে যে এমটা দেওয়া হয়েছে সেই এমটা অ্যাটমিক মাসকে রিপ্রেজেন্ট করছে, সিলভার অ্যাটমের মাসটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। যদি লেন্থটা এল হয়, খেয়াল করে দেখো ফোর্সটা কোন দিকে এক্সার্টেড হচ্ছে, ফোর্সটা তো জেড ডিরেকশনে এক্সার্টেড হচ্ছে। এই যে হরাইজন্টাল মোশনটা, ওয়াই মোশনটা, সেই মোশনটা কিন্তু তোমার আনএক্সিলারেটেড, ইনিশিয়ালি ভেলোসিটিটা ওয়াই ডিরেকশনে ছিল, তাহলে ওয়াই ডিরেকশন বরাবর ভেলোসিটিটা কোনোভাবেই চেঞ্জ করবে না। যদি ধরে নাও যে তোমার এন্টায়ার রিজিয়নটাতে ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এই যে এল রিজিয়ন একদম তোমার বিমটা যেখানে ঢুকেছে সেখান থেকে স্ক্রিন পর্যন্ত একই রকম ইনহোমোজিনিটি রয়েছে, তাহলে তোমার ওয়াই ডিরেকশন বরাবর কোন রকম ফোর্স এক্সার্টেড হচ্ছে না। এর লেন্থ ট্রাভার্স করতে কতটা সময় লাগবে, এল বাই ভি। তাহলে ওই একই টাইমে জেড অ্যাক্সিস বরাবর কতটা ডিফ্লেকশন হবে, এই কোয়ান্টিটিটা হাফ ইন্টু এটি স্কোয়ার। এবার তুমি এফ ভ্যালু জানো, সেইটাকে বসিয়ে দাও, এফ ভ্যালু থেকে সেইটাকে বসিয়ে দাও। তারপরে কি করা হয়েছে, এগেইন হাফ এম ভি স্কোয়ার সমান কাইনেটিক এনার্জি, আমরা জানি কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। সেইটা টার্মে যদি বসিয়ে দিই তাহলে এইরকম একটা ফর্মুলা পাবো, এখান থেকে ডিফ্লেকশনের একটা ফর্মুলা পেয়ে যাবো। বুঝছে? তোমরা ইনফ্যাক্ট আরেকটু অ্যাডভান্স লেভেলে ক্যালকুলেট করতে পারো, নট নেসেসারিলি ম্যাগনেটিক ফিল্ডটা স্ক্রিন পর্যন্ত এক্সটেন্ডেড। ধরে নাও যে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা সাম এই এল ওয়ান ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ডেড, আর এল ওয়ান থেকে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এল টু, তারপরে স্ক্রিনটা রয়েছে, তাহলে ডিফ্লেকশনের এক্সপ্রেশনটা কত হবে। আবার বলছি, অ্যাটমগুলো ধরো তোমার এই এল ওয়ান লেন্থ পর্যন্ত ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডটা ফিল করে, তারপরে আরো এল টু লেন্থ ট্রাভার্স করতে হয় সো অ্যাজ টু হিট দ্য স্ক্রিন, তাহলে ডিফ্লেকশনটা কত হবে। তো এই এক্সপ্রেশনটার দিকে একটু তাকিয়ে দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ যে এইটা তোমার কি ডিফ্লেকশনের এক্সপ্রেশন। এখন যে সমস্ত অ্যাটম গুলোর এম জে পসিবল ভ্যালু অনেক রকম হতে পারে, আমাদের যদি তোমার পিজে যেটা, সেটাকে কিভাবে লেখা হয়, পিজেটাকে লেখা হয় অ্যাজ জে ইন্টু এইচ ক্রস। হ্যাঁ, তাহলে এম জে পসিবল ভ্যালু গুলো হচ্ছে +-1, +-2, 0, এইরকম করতে করতে আপ টু প্লাস, মানে 0 +-1, 0 +-1, জিরোটা নাও হতে পারে, এটা ডিপেন্ড করছে তোমার কত করে, আপ টু +-j, +-1, +-2, +-3, আপ টু +-j হয়েছে। তাহলে যদি জে ভ্যালু আমরা হাফ বলি, এম জে ভ্যালু গুলো কি কি, +-1/2, তাহলে ইন জেনারেল একটা জে ভ্যালুর কোরেসপন্ডিং এম জে ভ্যালু কতগুলো, এম জে ভ্যালু হচ্ছে 2j+1, তাহলে যতগুলো পসিবল এম জে ভ্যালু, অ্যাটমিক বিমটার মধ্যে তো প্রচুর অ্যাটমস রয়েছে, কিছু অ্যাটমের এম জে ভ্যালু +1, কিছু অ্যাটমের এম জে ভ্যালু -1, কিছু অ্যাটমের +2, কিছু অ্যাটমের -2, তাহলে বুঝতে পারছো এইরকম 2j+1 সংখ্যক পসিবল ভ্যালুস, অর্থাৎ আমরা স্ক্রিনে এরকম 2j+1 সংখ্যক স্পট পাবো, 2j+1 সংখ্যক স্পট পাবো। So what's new here? You see that space quantization of magnetic moment, right? Magnetic moment is space quantized. ম্যাগনেটিক মোমেন্ট গুলো, এই যে ডিফ্লেকশনটা তো ডিসক্রিট, এখানে যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছে, এক্সপ্রেশন থেকে বুঝতে পারছে যে ডিফ্লেকশনের এক্সপ্রেশনটা ডিসক্রিট। এম জে ভ্যালু 1 হলে একরকম হবে, 2 হলে একরকম হবে, 1 আর 2 এর মধ্যে কোনো রকম এম জে ভ্যালু নেই। কাজেই ডিফ্লেকশনটা তোমার জেড ভ্যালুটা দেখতে পাচ্ছ যে তোমার আইদার Z1 অর Z2, ইন বিটুইন কোনো রকম ভ্যালু নেই। সেজন্যই আমরা বললাম যে স্পেস কোয়ান্টাইজেশন ইজ ডিসক্রিট। এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা অ্যাসিওর করছে যে স্পেস কোয়ান্টাইজেশন, ম্যাগনেটিক মোমেন্টের যে স্পেস ওরিয়েন্টেশন সেটা ডিসক্রিট। এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা অ্যাসিওর করছে যে ম্যাগনেটিক মোমেন্টটা
স্পেস কোয়ান্টাইজড। যদি আমরা ক্লাসিক্যালি জিনিসটা ভাবতাম, ক্লাসিক্যালি কিরকম পেতে পারতাম, এইরকম পেতে পারতাম ক্লাসিক্যালি, হ্যাঁ, একদম জাস্ট কন্টিনিউয়াস ওরিয়েন্টেশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। বাট স্টার্ন-গার্লেস এক্সপেরিমেন্ট থেকে যেটা দেখছি বা যেটা আমরা বুঝতে পারলাম এই থিওরিটিক্যাল ক্যালকুলেশনটা থেকে, এরকম ধরনের একটা রিফ্লেকশন হবে একটা ডিসক্রিট ওরিয়েন্টেশনের জন্য। ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম অর স্পিন, একটা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন রয়েছে, তার কারণ যে সিলভার অ্যাটম গুলো নিয়ে কাজটা করা হয়েছে, সেই সিলভার অ্যাটম গুলোর গ্রাউন্ড স্টেটের কথা যদি ভাবো, সিলভার অ্যাটমের গ্রাউন্ড স্টেটটার ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা জিরো। সিলভার অ্যাটমের গ্রাউন্ড স্টেটে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা জিরো, কিন্তু তা সত্ত্বেও আমরা এরকম ডিসক্রিট স্পট পাচ্ছি। এই কথার অর্থ in addition to orbital angular momentum, there is possibly another angular momentum which is due to the spin. সেই জন্যই এই এক্সপেরিমেন্টটা for the first time established experimentally the intrinsic angular momentum or the spin angular momentum associated with the electron. Goldsmith and Uhlenbeck gave an explanation for this observation based on observed splitting of spectral lines in Zeeman effect. According to classical physics, deflection in Stern-Garlach experiment could occur if an electric charge like electron, in addition to its orbital motion, revolves itself about an axis to its center of mass. An electron has an intrinsic property called the intrinsic angular momentum, which is independent of its orbital angular momentum. এই প্রপার্টিটাকে আমরা স্পিন বলে থাকি। স্টার-গার্লেচ এক্সপেরিমেন্ট নিয়ে যেগুলো বলার ছিল আমার মোটামুটি ভাবে শেষ। তোমাদের যদি কোনো ডাউট থাকে বলো, বুঝেছো কিনা বলো। বুঝেছো সবাই? ঠিক আছে, তাহলে আমি কয়েকটা কোয়েশ্চেন করি, উত্তর দাও। কেমন বুঝেছো? তোমাদের তো কোনো কোয়েশ্চেন নেই, কাজে আমি কোয়েশ্চেন করি, উত্তর দাও। আচ্ছা, এখানে বোধহয় আরেকটু কথা বলা আছে যে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট অফ দি ইলেকট্রন। স্পিন ম্যাগনেটিক মোমেন্ট অফ দি ইলেকট্রন সেটা কি হয়, এটা তো আমরা আগে দেখেই এলাম। এইটা যেখানে তোমার এই জি ফ্যাক্টরটা বেসিক্যালি র্যান্ডে জি ফ্যাক্টর, যার ভ্যালুটা হচ্ছে 2। তো ফর ফর সিলভার অ্যাটমস দেয়ার ইজ নো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দি গ্রাউন্ড স্টেট। কাজে এখানে যে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা ডিউ টু স্পিন অনলি। এখানে যে জি ফ্যাক্টরটা সেটা তোমার ভ্যালুটা হচ্ছে 2। এবার পরের কোয়েশ্চেন গুলো দেখো। হোয়াই দেয়ার ইজ নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউজড। কেউ একজন বলো কেন নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমরা ইউজ করলাম? হোয়াই নট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলাম না কেন? নিরুপমা বলো। হোয়াই ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড, নট হোমোজিনিয়াস? নিরুপমা শুনতে পাচ্ছ? শান্তনু, শান্তনু বলো, শান্তনু বলো, কেন কেন আমরা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি? হোয়াই নট হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড? কি কেউ আর কেউ? তানিয়া? স্যার হোমোজিনিয়াস এ শুধু টর্ক প্রডিউস হয়, ফোর্স থাকে না, তো হোমোজিনিয়াস ইনহোমোজিনিয়াস ফোর্সটা থাকে। হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের কথা যদি বলি, সেখানে শুধুমাত্র টর্ক প্রডিউসড হয়, ফোর্সটা জিরো, একদমই তাই। কোন একটা তোমরা এটা আগেই দেখে এসেছো যে হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো ম্যাগনেটিক মোমেন্টকে রাখা হয়, সেখানে কিন্তু একটা টর্ক অ্যাপ্লাইড হয়, কোনো রকম ফোর্স এক্সার্টেড হয় না। আমাদের এখানে যদি ডিফ্লেকশন পেতে হয়, বুঝতেই পারছো একটা ফোর্স দরকার,
ডিফ্লেকশন পেতে হলে আমাদের একটা ফোর্স দরকার, কাজেই এক্ষেত্রে আমাদের ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডই অ্যাপ্লাই করতে হবে। ইনফ্যাক্ট আমরা যে থিওরিটা দেখিয়ে এলাম সেখানে খেয়াল করে দেখো, এই যে থিওরিটা, সেই থিওরিতে ডিফ্লেকশনের মধ্যে দেখতে পাচ্ছ যে ডেল বি ডেল জেড এই কোয়ান্টিটিটা রয়েছে। তো যদি হোমোজিনিয়াস হতো তাহলে তো ডেল বি ডেল জেড জিরো হয়ে যেত, কাজেই জেডটা জিরো, ডিফ্লেকশনটা জিরো হয়ে যেত। সুতরাং আমাদের ডিফ্লেকশন যদি পেতে হয় তাহলে অবশ্যই একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডই কনসিডার করতে হবে। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াই নিউট্রাল অ্যাটমিক বিম। আমরা সিলভার অ্যাটম গুলোই নিলাম কেন, নিউট্রাল নিউট্রাল অ্যাটম নিলাম কেন, হোয়াই নট আয়নস? আয়ন নিলে কি প্রবলেম হতো? আয়ন নিলে কি প্রবলেম হতো? খুব এলিমেন্টারি লেভেলের কোয়েশ্চেন, যদি আয়ন নিতাম তাহলে কি প্রবলেম হতো? বলো কেউ একজন। দিশারি বলবে আয়ন নিলে কি প্রবলেম হতো? কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যদি আয়ন মুভ করে তাহলে তো এটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, তাই না? কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি আয়ন মুভ করে তাহলে ফোর্স ফিল করবে, লোরেন্জ ফোর্স ফিল করবে। দি চার্জ পার্টিকেল এক্সপেরিয়েন্স ম্যাগনেটিক ফোর্স while in motion. The charged particles will experience Lorentz force when placed in a magnetic field, right? However, the atoms, যেগুলো neutral particle, they do not suffer any magnetic force if they have no magnetic moments. এই অ্যাটমগুলোর যদি কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট না থাকে, অ্যাটমগুলোর যদি ম্যাগনেটিক মোমেন্ট না থাকে, নিউট্রাল পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে তাহলে তো আর এটা লোরেন্জ ফোর্স সাফার করবে না। তো এই স্টার্ন-গার্লেচ এক্সপেরিমেন্টের মোটিভেশনটাই ছিল টু ডেমনস্ট্রেট স্পেস কোয়ান্টাইজেশন অফ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টস, রাইট? অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট যে আছে সেটাকে ডেমনস্ট্রেট করা। কাজে আয়ন নিয়ে যদি করা হতো, আয়ন নিয়ে করলে ডিফ্লেকশনটা তো হিউজ, কিউ ইন্টু ভি প্লাস বি, বুঝতে পারছো? আয়ন নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্টটা করতাম তাহলে লোরেন্জ ফোর্সের জন্য ডিফ্লেকশনটা অনেক বেশি হয়ে যেত। সেখানে কিন্তু এই অ্যাটমিক ডিফ্লেকশনের জন্য যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনটা আমরা পেতাম না, মেজারেবল হতো না। সেই জন্যই এখানে নিউট্রাল অ্যাটমস ইউজ করা হয়েছিল, অ্যাটমস ইউজ করা হয়েছিল, আয়ন ইউজ করা হয়। আচ্ছা, তারপর আরেকটা কোয়েশ্চেন, হোয়াই সিলভার অ্যাটমস? সিলভার অ্যাটম কেন ইউজ করা হয়েছিল? তার কারণ সিলভারটা বেসিক্যালি একটা হাইড্রোজেন লাইক অ্যাটম। সিলভারটা বেসিক্যালি একটা হাইড্রোজেন লাইক অ্যাটম। ইট হ্যাজ ওয়ান ইলেকট্রন ইন দি আউটারমোস্ট শেল উইথ নো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। সিলভার অ্যাটমের আউটার মোস্ট শেলে তোমার একটা ইলেকট্রন রয়েছে, এবং এর যে গ্রাউন্ড স্টেট সেটা দেখতে পাচ্ছ, সিলভার অ্যাটমের গ্রাউন্ড স্টেটটাকে বলা আছে, যদিও পরে আমরা এই টার্মগুলোর সাথে পরিচিত হব। গ্রাউন্ড স্টেটটা হচ্ছে এইটা, শুধু আমি একটু বলে রাখি কথাটা, পরে দেখবে, পরের দিনের কাছেই আমরা ভেক্টর অ্যাটম মডেল ডিসকাস করবো, সেখানে বলবো। গ্রাউন্ড স্টেটটা হচ্ছে 5 2s½ এই 5টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে যে 2 রয়েছে সেই 2টা বোঝাচ্ছে যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা হাফ। এই এ স্টেট মানে কি, এল ভ্যালুটা জিরো। যেহেতু গ্রাউন্ড স্টেটটা তোমার এ স্টেট, কাজেই ইলেকট্রন গুলোর কোনো রকম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই। Thus, if there is deflection of the silver atoms by an inhomogeneous magnetic field, this is due to magnetic moment associated with intrinsic spin of the electrons. আর কতগুলো স্পট থাকবে সেটা তো আমরা বললাম, যে এটা বেসিক্যালি তোমার জে এর উপরে ডিপেন্ড করবে, যে অ্যাটম গুলো নেওয়া হয়েছে তার জে ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আমরা দেখেছি যে, দেখবো পরে যে একটা জে ভ্যালুর জন্য এরকম 2j+1 সংখ্যক এম জে ভ্যালুস পসিবল। কাজেই যদি এমন কোনো দিন নিয়ে এক্সপেরিমেন্টটা করা হয় যেখানে অ্যাটম গুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা জে, তাহলে এরকম 2j+1 সংখ্যক স্পট পাওয়া সম্ভব, 2j+1 সংখ্যক স্পট পাওয়া সম্ভব। এখানে এই যে সাবস্ক্রিপ্টটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি জে ভ্যালুকে ডিনোট করছে। তো যেটা যদি হাফ হয় তাহলে তোমার নাম্বার অফ স্পট কতগুলো হবে, দুটো স্পট। যদি জে ভ্যালুটা জিরো হয়, জে ভ্যালুটা যদি জিরো হয় তাহলে তো কোনো ডিজেনারেসি নেই, নাম্বার অফ স্পট ওয়ান, একটাই স্পট পাবো, কোনো রকম ডিফ্লেকশন প্রডিউসড হবেই না। অন দি আদার হ্যান্ড যদি আমরা এরকম 3/2 এইরকম জে ভ্যালু নিয়ে করতাম তাহলে কি হতো,
2j প্লাস 1 কত 4, কাজে এখানে আমরা 4টে স্কোর পেতে পারবো। যদি সিলভার অ্যাকাউন্ট গ্রাউন্ড স্টেটে নিয়ে কাজটা করা হতো, যে ভ্যালুটা হাফ, ডিজেনারেসি 2, তাহলে সেক্ষেত্রে আমরা 2টো স্কোর পাবো। ক্যালসিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট নিয়ে যদি করা হতো, যে ভ্যালুটা 0, ডিজেনারেসিটা 1, তাহলে এখানে একটা স্কোর পাওয়া যাবে। অন দি আদার হ্যান্ড যদি আমরা ক্লোরিন নিয়ে করি, ক্লোরিনের যে স্টেটটা এখানে দেখানো হয়েছে 3/2, যে ভ্যালুটা 3/2, ডিজেনারেসিটা 4, কাজে ক্ষেত্রে আমরা 4টে স্কোর। এগুলোই মোটামুটি ভাবে বলার ছিল আর কি। বলো তোমাদের আর কিছু যদি কোনো কোয়েশ্চেন থাকে।